আসসালামু আলাইকুম। আমি মাহমুদুর রহমান, ডিএমআরসির অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি গত ক্লাসে আমরা যা পড়েছি তারই ধারাবাহিকতায় আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। আমরা গত ক্লাসে দেখো এই স্লাইডটা আমরা লাস্ট পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে? অর্থাৎ ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা বিস্তরভাবে আলোচনা করেছিলাম যে কিভাবে আমাদের দিকটা হয় বা দিকের পরে যে কিভাবে প্লাস হাফ এবং মাইনাস হাফ আমরা যেভাবে ধরি, এবং চুম্বক যে বলরেখাগুলো আছে বলরেখা কোত্থেকে কোন মেরু থেকে বের হয়ে কোন মেরু পর্যন্ত প্রবেশ করে, এটা নিয়ে আমরা হালকা ধারণা দিয়েছিলাম। এখন আমরা এই চারটা কোয়ান্টাম সংখ্যার মূল যে আমরা যে কেন শিখলাম এবং কেন আমরা ইলেকট্রন মানে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের এই চারটা কোয়ান্টাম সংখ্যা বা যে কোনো একটা কোশ্চেন সলভের ক্ষেত্রে চারটা কোয়ান্টাম সংখ্যা আমরা কিভাবে মানে পড়েছি সেটারই আমরা এখন একটা পুরো ফুল সামারি আমরা একটা টেবিলের মাধ্যমে দেখব। আমরা দেখি একটা কোশ্চেন প্রায় আমাদের পরীক্ষার মধ্যে আসে, সেটা হচ্ছে এল এবং এম এর মানটা হিসাব করে শক্তি স্তরে অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা গণনা করা। আমি আবার বলতেছি, যে কোনো একটা শক্তি স্তরে তোমার এল এবং এম এর মানটা হিসাব করে শক্তি স্তরে অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা গণনা করতে হয়। সেটা কিভাবে দেখো, সবাই একটু স্লাইডের দিকে একটু সবাই মনোযোগ সহকারে একটু 2টা মিনিট একটু স্লাইডের দিকে সবাই একটু দেখো, এবং এই স্লাইডটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের অনেক কোশ্চেনের সমাধান হয়ে যাবে, ঠিক আছে? এবার আসো দেখো, প্রথম যে ইয়াতে আছে, যে প্রথম যে কলামটা আছে এখানে আমরা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা সাধারণত এই যে আমরা যে পড়ে আসছি সেটা কি কে এল এম এন এগুলো দ্বারা যে প্রকাশ করে এটা আমরা দিয়ে আসছি, এবং এটার করেসপন্ডিং এ প্রধান শক্তি স্তরে এন এর যে মানটা 1 2 3 4 এগুলো আমরা পড়ে আসছি। এইবার পরের স্তরে যাও, আমরা একটা একটা ভাগ করে যাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা আমি বারবার বলে আসছি সেটা কি শূন্য থেকে সর্বোচ্চ কোণ পর্যন্ত যেতে পারবে, n-1 পর্যন্ত যেতে পারবে। তাহলে একটু দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর মানটা শূন্য সহ n- তোমার কি হবে 1 পর্যন্ত যেতে পারে। এখানে প্রথম শক্তি স্তরের জন্য 1 এর জন্য কত হবে, শুধু শূন্য হবে, এটা আমরা অলরেডি পড়ে আসছি। 2 এর জন্য কত, শূন্য থেকে 2 - 1 মানে 1, অর্থাৎ 0 আর 1 এই দুইটাই শুধুমাত্র হতে পারে। দেখো দেখছি 2 এর জন্য শুধু 0 আর হচ্ছে 1 এই পর্যন্ত আমরা দিলাম। তারপর হচ্ছে m এর মানটা দেখো, m এর মানটা হচ্ছে 3 এর জন্য কত, শূন্য সহ কত n-1 পর্যন্ত, তাহলে কত n-1 মানে কত 3-1 মানে 2 পর্যন্ত। তাহলে দেখো 0 1 তারপর কত 2, কথাটা ক্লিয়ার হয়েছে? এরপর হচ্ছে n এর মানটা কত 4 এর জন্য কত শূন্য সহ n-1 পর্যন্ত, তাহলে তো দেখো 0 1 2 n-4 মানে হচ্ছে 4-1 মানে 3 পর্যন্ত যেতে পারে। এবং অলরেডি আমরা এটা শিখে আসছি যে যে কোনো শূন্যের জন্য আমাদের অরবিটাল কোনটা হবে, s অরবিটাল। তার মানে শূন্যের জন্য এটা দেখো, এই প্রথম প্রধান কোয়ান্টাম সংখ্যাটা প্রথমে লিখবা, আর শূন্যের জন্য যে নামটা আমরা করেছি s সেটা একটু পাশে লিখবা। এভাবে আমরা 1s টা লিখেছি। ক্লিয়ার হয়েছে? আবার দেখি শূন্যের জন্য কি সম্পূর্ণ s, তাহলে এই যে দেখো 2, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা 2, তারপর শূন্যের জন্য s। 1 এর জন্য আমরা কি করেছি p, তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা 1 এর জন্য কত হবে, p হবে। তারপরে 3 এর জন্য দেখো 0 1 তারপর কত 2, তো 0 এর জন্য কত হবে s, তার মানে 3 0 মানে এই যে 3s। তারপরে 1 এর জন্য কত p, প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, তারপর 1 এর জন্য কত p। 2 এর জন্য কত হবে d, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 আর 2 এর জন্য কত হবে d। তারপর হচ্ছে আবার ঠিক অনুরূপে 4 এর জন্য, 0 এর জন্য কত 4s, 1 এর জন্য 4p, 2 এর জন্য 4d এবং 3 এর জন্য 4s। ক্লিয়ার হয়েছে? এবার আসো, এবার হচ্ছে আমরা উপস্তর দেখলাম, এবার উপস্তরের সংখ্যাটা দেখি, প্রত্যেকটা শক্তি স্তরের উপস্তরের সংখ্যাটা দেখি। সেটা কি 1s এর জন্য কত 1, তারপর 2s 2p, এই যে 1 2 মানে এখানে একটার জন্য একটা, এই দুইটার জন্য 2s 2p দুইটা। 3 এর জন্য আমরা মনে আছে প্রথমে পড়াইছিলাম আমি, সেটা কি বলতো পড়িয়েছিলাম, যেটা সেটা হচ্ছে যতটা প্রধান শক্তি স্তর থাকবে ঠিক ততটাই আমাদের কি হবে উপ শক্তি স্তর থাকবে। সো 2 এর জন্য দুইটা উপস্তর, 3 এর জন্য 3s 3p এবং 3d, অর্থাৎ 1 2 3 তিনটা। তেমনি ভাবে 4 এর জন্য আমাদের উপস্তরের সংখ্যা পাবো কয়টা, 4 চারটা পাবো। কি কি 4s 4p 4d এবং কত 4f। এরপরে যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা পড়েছিলাম মনে আছে তো, সেটা কি দেখো তো। প্রথমে এই যে 0 এর জন্য কার মান, m এর মান কার উপর নির্ভর করে, বারবার পড়িয়েছি কিন্তু m এর মানটা डायरेक्टली l এর মানের উপর নির্ভর করে। আমি একটা ফাইনাল কথা বলি,
L এর মানটা डायरेक्टली নির্ভর করে N এর মানের উপর আর M এর মানটা डायरेक्टली নির্ভর করে L এর মানের উপর মনে থাকবে তো আমরা কি বললাম যে আমাদের L এর মানটা মানে যে এই যে L এর মানটা নির্ভর করতেছে আমার N এর মানের উপর এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা M এর মানটা নির্ভর করতেছে কি কার উপর L এর মানের উপর সো এবার দেখো এখানে 0 এর জন্য কত হবে প্লাস মানে যে 0 সহ M এর মানটা কি 0 সহ প্লাস L থেকে শুরু করে মাইনাস L পর্যন্ত 0 সহ প্লাস L থেকে শুরু করে মাইনাস L পর্যন্ত এখানে আসি শুধু 0 তাই 0 তারপরে এই 0 এর জন্য কত হবে শুধু 0 তারপর 1 এর জন্য কত হবে ওই যে 0 সহ প্লাস L থেকে মাইনাস L পর্যন্ত এখানে L এর মান কত 1 তার মানে প্লাস 1 থেকে কত পর্যন্ত যাবে মাইনাস 1 পর্যন্ত যাবে তারপরে এখানে 0 এর জন্য এখানে কত হবে শুধু 0 হবে 1 এর জন্য কি হবে প্লাস L থেকে মাইনাস L পর্যন্ত প্লাস 1 0 মাইনাস 1 এই শুধুমাত্র এই যে দেখছো আমি বারবার পয়েন্ট করতেছি কার মানের উপর কে নির্ভর করতেছে এই 1 এর জন্য মাইনাস 1 0 প্লাস 1 তেমনি ভাবে 2 এর জন্য কি হবে -2 থেকে +2 পর্যন্ত মাঝখানে কি থাকবে 0 তাহলে -2 -1 0 +1 +2 পর্যন্ত তারপরে এবারে 0 এর জন্য আবার 0 1 এর জন্য -1 0 +1 2 এর জন্য -2 -1 0 +1 +2 আগের মতই এবং 3 এর জন্য অনুরূপভাবে +3 থেকে শুরু করে -3 পর্যন্ত এবং কি সহ 0 সহ বুঝতে পারছি নেক্সট এবার আসো এবার অরবিটাল সংখ্যা জাস্ট এখানে যে কয়টা নম্বর আছে সেই কয়টা আমি গুণে গুণে বসিয়ে দিব ঠিক আছে যেমন এখানে একটা আছে এই 0 একটা এই 1 এটার জন্য একটা 1 2 3 তিনটা একটা তিনটা এখানে কয়টা পাঁচটা তারপর এখানে হচ্ছে একটা তিনটা পাঁচটা এরপর হচ্ছে কয়টা সাতটা ঠিক অনুরূপভাবে এইভাবে আমরা করে ফেললাম ওকে এইবার আসো স্পিন কোয়ান্টাম সংখ্যা আমি তোমাদেরকে বারবার বলেছি প্রত্যেকটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার জন্য প্রত্যেকটা অর্থাৎ এখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যাবে একটা কোয়ান্টাম সংখ্যার জন্য তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ মাইনাস হাফ অর্থাৎ প্রত্যেক এই স্পিন কোয়ান্টাম সংখ্যাটা এই কারণে আমরা সাধারণত যে এমএস দিয়ে প্রকাশ করি কারণ ওই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানের উপরই তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যাটা মানে আমরা ওইটা দিয়ে হিসাব করি তো এবার দেখো তুমি এখানে 0 এখানে আমাদের অরবিটাল কয়টা একটা আর একটা অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে এটা পরবর্তীতে আমরা নীতি যখন পড়াবো তখন তোমরা দেখতে পাবা সেই ওই একটা অরবিটালের জন্য আমার স্পিন কোয়ান্টাম সংখ্যা প্লাস হাফ হবে আর কি হবে মাইনাস হাফ হবে ঠিক অনুরূপভাবে এই 1 এর জন্য একটা প্লাস হাফ মাইনাস হাফ এবার একটু খেয়াল করো এখানে m কয়টা ভালো করে সবাই খেয়াল করো এখানে m কয়টা -1 0 +1 এখানে তিনটা 1 2 3 তিনটার জন্য তিনটা প্লাস হাফ তিনটা মাইনাস হাফ হবে এই যে দেখছো 3 প্লাস হাফ মাইনাস হাফ তিনটার জন্য তিনটা ঠিক আছে এবার আসো পরেরটা দেখো এই 0 এর জন্য একটা ছিল প্লাস হাফ মাইনাস হাফ এটা -1 0 প্লাস এখানে কয়টা তিনটা তিনটার জন্য 3 প্লাস হাফ মাইনাস হাফ এখানে কয়টা ছিল 1 2 3 4 পাঁচটা পাঁচটার জন্য পাঁচটা প্লাস হাফ মাইনাস হাফ কথাটা কি হয়েছে তারপরে এটাতে দেখো তাহলে এখানে 0 1 এখানে প্লাস হাফ মাইনাস হাফ এই একটার জন্য এখানে তিনটা আছে তিনটার জন্য তিনটা প্লাস হাফ মাইনাস হাফ এখানে কয়টা আছে পাঁচটা পাঁচটার জন্য পাঁচটা প্লাস হাফ মাইনাস হাফ এবং এখানে আছে সাতটা প্লাস হাফ মাইনাস হাফ সাধারণত আমরা এই প্লাস হাফ মাইনাস হাফ সাধারণত ইলেকট্রনের যে ঘূর্ণনের দিকটা বোঝায় এখন একটা ইলেকট্রন তো দুই ভাবে ঘুরবে না এটা তো সরল দোলকের মতো না একবার এভাবে ঘুরবে আবার আরেকবার এইভাবে ঘুরবে এটা তো না একটা ইলেকট্রন ওই একভাবে এভাবে ঘুরতে থাকবে সো একটা ইলেকট্রনের ঘূর্ণন যদি আমরা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি তাহলে বলতে পারি এখানে এটা মানে এই সংখ্যাটা দিয়ে শুধুমাত্র একটা ইলেকট্রন বোঝায় খেয়াল করো একটা প্লাস হাফ অথবা একটা মাইনাস হাফ দিয়ে ইন্ডিভিজুয়ালি একটা করে ইলেকট্রন বোঝায় তাহলে এখানে দুইটা মানের জন্য আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা দুইটা এখানে মান কয়টা দুইটার জন্য ইলেকট্রন সংখ্যা কয়টা দুটো তারপরে এখানে মান কয়টা এখানে তিনটার জন্য তিনটা প্লাস হাফ তিনটা মাইনাস হাফ তার মানে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা হবে 6টা তারপরে এখানে একই ভাবে এখানে দুটো এখানে কয়টা 6টা এখানে দেখছো কয়টা 10টা এখানে আবার দুটো এখানে কয়টা 6টা এখানে কয়টা 10টা আর এখানে কয়টা মোট 14টা কথাটা ক্লিয়ার করতে পারছি অর্থাৎ এক একটা ঘূর্ণনের দিক আমরা এক একটা ইলেকট্রন দ্বারা প্রকাশ করতেছি কারণ একটা ঘূর্ণনের দিক বোঝায় একটা ইলেকট্রন একদিকেই ঘুরতেছে কথাটা ক্লিয়ার হচ্ছে তাহলে এখানে দেখো তাহলে প্রথম শক্তি স্তরে এই যে প্রথমে এবার সিরিয়ালে দেখো প্রথম শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ যে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকে দুটো তারপরে দ্বিতীয় শক্তি স্তরের জন্য দেখো দ্বিতীয় শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা 8টা এই যে 2 আর 6 যোগ করলে কয়টা 8টা আর এখানে তৃতীয় শক্তি স্তরের জন্য সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 6 10 তার মানে হচ্ছে 18টা তেমনি ভাবে চতুর্থ শক্তি স্তরের জন্য আমার সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা যা হতে পারে 2 6 10 14 32টা শুধুমাত্র তোমরা যদি এই চারটা খুব ভালো করে আয়ত্ত করতে পারো তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেনের নাম্বার হয়ে যাবে তোমার ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা ইজিলি পেরে যাবে, ঠিক আছে? এটা একটু ভালো করে পড়ে নিও, ঠিক আছে? আমি যদি ক্লাসের পরে যদি আরেকটু টাইম পাই তাহলে আমি অবশ্যই এটা আমি আলোচনা করে দিব। এইবার এতক্ষণ ধরে চারটা কোয়ান্টাম সংখ্যা আমরা পড়েছি, এই চারটা কোয়ান্টাম সংখ্যার একটু তাৎপর্য বা এই চারটা কোয়ান্টাম সংখ্যা মানে কোনটা কি আবার একটু রিভিউ, এটা জাস্ট রিভিউ করা আর একটু এক্সট্রা জ্ঞান নেওয়া যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। আমি শুধুমাত্র সামারি বলে যাচ্ছি, তোমরা একটু পরবর্তীতে ইনশাআল্লাহ এটা আমরা করতে পারবো। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রতীক মানে এটা আমরা জেনে এসেছি যে প্রধান কোয়ান্টাম সংখ্যার প্রতীক হলো n, n এর মানটা 1 2 3 4 5 6 7 পর্যন্ত হতে পারে। বৈশিষ্ট্য দেখো, n এর মান দ্বারা অরবিটের শক্তি স্তর সম্পর্কে জানা একটা ইলেকট্রনের পরমাণু হাইড্রোজেন এবং তার আয়নের বেলায় দেখো এখানে দেওয়া আছে n তম কক্ষপথের ব্যাসার্ধ Rn = h²/m²/n² z দিয়ে এখানে পারমাণবিক সংখ্যা বোঝায়, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। জাস্ট আমি এটা সামারি টেনে যাচ্ছি, এটা হচ্ছে আমার জাস্ট হাইলাইট, এটা নিয়ে আমরা বিস্তরভাবে ইনশাআল্লাহ পড়াশোনা করব। তারপরে এখানে ভূ কক্ষপথের ব্যাসার্ধ এটা দেওয়া আছে a0, এখানে মানগুলো বসাই আমরা এটা পাই। তারপরে n তম কক্ষপথে ইলেকট্রন গতিবেগ পাওয়া যায়। আমি জাস্ট এটুকু বুঝাচ্ছি যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা কি কি কাজে লাগে, কি কি কাজে লাগে। n তম কক্ষপথের ব্যাসার্ধ অর্থাৎ 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ কত হতে পারে এটা n এর মান দ্বারা আমরা ইজিলি বের করতে পারবো। তারপরে n তম কক্ষপথের ইলেকট্রনের বেগ, এই ইলেকট্রনের যে কোনো কক্ষপথের ইলেকট্রনে মানে যে কোনো ইলেকট্রনের জন্য আমরা বেগটা বের করতে পারবো। তারপরে n তম কক্ষপথের ইলেকট্রনের শক্তি অর্থাৎ কত নম্বর কক্ষপথের ইলেকট্রনে তুমি শক্তি বের করতে যাও, এর জন্য তোমাকে n এর মানটা অবশ্যই জরুরি এবং এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি। এগুলো নিয়ে আমরা ডিটেইলস পরে আলোচনা করব। তারপর প্রয়োজনীয়তা দেখো, এই কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয় হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর মধ্যে প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করার জন্য। এটা অবশ্যই এমসিকিউতে আসে। সেটা কি এই n এর মানটা দরকার হয়, ছোট হাতের n এর মান মানে প্রধান কোয়ান্টাম সংখ্যাটা দরকার হয় তোমার কি হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর মধ্যে বর্ণালী রেখা ব্যাখ্যা করার জন্য। তারপর হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা আমরা অলরেডি দেখে এসেছি, l এর মানটা 0 থেকে n-1 পর্যন্ত ধরা হয়। তারপর বৈশিষ্ট্য তোমার ধরো এই যে বহু ইলেকট্রন বিশিষ্ট ক্ষেত্রে l এর মানটা 0 1 2 3 যদি হয় তাহলে এটা sp/df হয় এবং এই উপস্তরের সংখ্যা n এর মান সমান s উপস্তরটা যেমন s এর আকৃতিটা তোমার গোলাকার হয়, p উপস্তরটা ডাম্বেল আকৃতি হয় এবং d উপস্তরটা ডাবল ডাম্বেল হয়। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো বিশদভাবে আলোচনা করব, ঠিক আছে? শুধুমাত্র আমি এখানে হাইলাইট করে যাচ্ছি। প্রয়োজনীয়তা, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয় পরমাণুতে বর্ণালীতে সৃষ্ট সূক্ষ্ম রেখার উৎপত্তি বোঝানোর জন্য, ঠিক আছে? তারপর হচ্ছে এবার আসো এই ব্যাপারটা একটু দেখো, এটা অবশ্যই আমাদের এমসিকিউতে আসে। সেটা হচ্ছে কি sp/df প্রভৃত কক্ষপথগুলো উপকক্ষগুলো এক একটি শক্তির স্তর নির্দেশ করে, একটা এনার্জি লেভেল বোঝায়, সেটা নির্দেশ করে। সেই জন্য এদের উপশক্তি স্তর বলা হয়। নির্দিষ্ট শক্তি স্তর অন্তর্গত উপশক্তি স্তরগুলোর শক্তি মাত্রা কম, সাধারণত sp/df। এটা কিন্তু একটা শক্তি স্তরের জন্য, অবশ্যই ভিন্ন ভিন্ন শক্তি স্তরের জন্য না, কিন্তু এটা একটা শক্তি স্তরের মধ্যে f এর শক্তি সবচেয়ে বেশি, তারপর d, তারপর p, তারপর হচ্ছে s। এবার আসো l এর মান থেকে সাধারণত উপস্তরের আকৃতি এবং এটা বোঝায়, এটা একটু পড়ার বিষয় আছে। সেটা হচ্ছে এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, যদি l এর মানটা l ছোট হাতের l যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, l এর মানটা যদি n-1 এর সমান হয় তাহলে উপশক্তি স্তরের আকৃতি হবে বৃত্তাকার। আমি আবার বলতেছি, l এর মানটা যদি n-1 এর সমান হয় তাহলে উপশক্তি স্তরটার আকৃতি হবে কি বৃত্তাকার। আর l এর মানটা যদি n-1 এর চেয়ে ছোট হয় অর্থাৎ n-1 এর মানটা যদি তার রেসপেক্টিভলি n এর মানে l এর মানের চেয়ে যদি ছোট হয় তাহলে তোমার কি হবে উপশক্তি স্তরের আকৃতি হবে কি উপবৃত্তাকার। এই দুইটা পয়েন্ট একটু ভালো করে দেখে নাও, l এর মানটা যদি n-1 এর সমান হয় তাহলে উপশক্তি স্তরের আকৃতি হবে বৃত্তাকার এবং l এর মানটা যদি n-1 এর থেকে ছোট হয় উপশক্তি স্তরের আকৃতি হবে উপবৃত্তাকার। এই যে ব্যাপারটা চিত্রটা, এই চিত্রটা আমি পরের স্লাইড যদি বুঝিয়ে দিই তাহলে এই চিত্রটা ইজিলি বুঝতে পারবো। পরের স্লাইডে চলে আসো, এই যে একটু খেয়াল করো, সবাই খেয়াল করো একটু। এখানে n এর মানটা 1, এই 1 এর জন্য l এর মানটা 0, অবশ্যই মানে নরমালি ভাবে যদি 1 এর জন্য l এর মানটা যদি 0 হয় অর্থাৎ 1 এর উপশক্তি স্তর, এখানে তুমি n এর মানটা 1 হলে n-1 এর মানটা কত 0 না? একটু খেয়াল করো, n-1 এর মানটা কত 0 আর এখানে l এর মানটা কত 0, তাহলে এই 0 এবং এই 0 সমান, তার মানে উপশক্তি স্তর বৃত্তাকার। একটু আগে দেখিয়ে আসছি, এই যে দেখছো n এর মানটা যদি l n-1 হয় তাহলে এটা কি হবে বৃত্তাকার, যদি সমান হয়ে যায় তাহলে বৃত্তাকার, সমান যদি না হয় কম হয় তাহলে হবে উপবৃত্তাকার। আসো
এবার দেখো 2 এর জন্য 2s উপশক্তি স্তরের জন্য সবাই একটু খেয়াল করো 2s উপশক্তি স্তরের জন্য কি হবে l এর মানটা এখানে 0 আর n - 1 এর মানটা কত 1 তার মানে এই 1টা কি হচ্ছে এই 0 থেকে তোমার কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে তার মানে এই যে l এর মানটা n - 1 এর থেকে ছোট তার মানে এটা হবে কি উপবৃত্তাকার সমান হলে বৃত্তাকার কম হলে কি হবে উপবৃত্তাকার এই যে দেখো l যদি 1 হয় তাহলে এখানে l এর মান কত 1 আর n - 1 এর মানটা 1 এখানে 1 এবং 1 সমান তার মানে হচ্ছে এটা কি বৃত্তাকার অনুরূপ ভাবে নিচের গুলো একই ভাবে তুমি যে খেয়াল করে যে কোনো একটা আমি ধরলাম এইখানে ধরো l 2 মানে 4d শক্তি স্তর উপশক্তি স্তরের জন্য 4d এর জন্য এখানে l এর মান কত 2 না আর আমরা n - 1 করি n - 1 করলে কত আসে 3 তার মানে কি 3 আর এখানে 2 এটা কম আর এটা কি বেশি সব সময় তাই হবে কখনো এটা বেশি হবে না সো এখানে কত 3 তার মানে দুইটা যদি সমান না হয় কি হবে উপবৃত্তাকার দেখো এই যে উপবৃত্তাকার দেওয়া আছে পরেরটাতে আসো এখানে 4f উপশক্তি স্তরের জন্য l এর মানটা কত 3 তো 4f শক্তি স্তরের জন্য যদি l এর মানটা যদি 3 হয় তাহলে এখানে দেখো তুমি এই n - 1 এর মানটা 3 এখানেও 3 তোমার এখানেও 3 তার মানে এটা শক্তি স্তর উপশক্তি স্তর হচ্ছে বৃত্তাকার এই চার্ট থেকে অনায়াসে তোমাদের এমসিকিউ তোমরা ইজিলি করতে পারবা অনায়াসে তোমরা এমসিকিউ ইজিলি করতে পারবো অনেকে বলে দেই আমরা এইভাবে কোশ্চেন করি যে 3p উপশক্তি স্তরের আকৃতি কি বৃত্তাকার উপবৃত্তাকার অনেক ভাবে লিখে দিই কেউ এটা মুখস্থ করা ইম্পসিবল কিন্তু তোমরা যদি জাস্ট এই ফর্মুলাটা যদি মনে রাখো যখন তোমার l এর মানটা আর এখানে n - 1 এর মানটা সমান হয়ে যাবে বৃত্তাকার সমান না হলে উপবৃত্তাকার এক কথাই শেষ ঠিক আছে সমান হলে বৃত্তাকার সমান না হলে উপবৃত্তাকার এবার পরেরটা আসে এটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার প্রতীক এবং মান এটা অলরেডি তোমরা পড়ে আসছো m এর মান +l থেকে -l পর্যন্ত তারপরে বৈশিষ্ট্য ত্রিমাত্রিক মানে ত্রিমাত্রিক ভাবে বিন্যস্ত হয় SPDF এটা m এর মান ব্যবহৃত হয় চুম্বক সূক্ষ্ম দেখো চুম্বক ক্ষেত্রের প্রভাবে রেখা বর্ণালীর সূক্ষ্ম রেখা বিভক্ত হওয়ার কারণে ব্যাখ্যার জন্য চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যাটা প্রয়োজন হয় তারপর স্পিন কোয়ান্টাম সংখ্যা s এর মানটা তোমার +হাফ হয় -হাফ হয় তারপরে এদেরকে সাধারণত একটা মানে ঊর্ধ্ব দিকে তীর চিহ্ন আর একটা নিম্নমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় বৈশিষ্ট্য কি স্পিন কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের নিজস্ব অক্ষ বরাবর ঘূর্ণন প্রকাশক একটা রাশি প্রয়োজনীয়তাটা কি পরমাণুর ইলেকট্রনের চুম্বক ধর্ম ব্যাখ্যা করার জন্য ইলেকট্রনের স্পিন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হয় এবার আসলে সংক্ষেপে চারটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এবং তাৎপর্যটা আমরা করে নিই দেখো একটু খেয়াল করো প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারক হচ্ছে বোর n এর মানটা কি তাৎপর্য হচ্ছে আমরা অলরেডি পড়ে আসছি তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে প্রধান শক্তি স্তরের আকার সম্বন্ধে জানা যায় তারপরে দ্বিতীয় কোয়ান্টাম সংখ্যাকে বলা আবিষ্কারক কে সমারফিল্ড এটা l দ্বারা প্রকাশ করা হয় এবং মানটা তোমার 0 থেকে n - 1 পর্যন্ত হতে পারে এবং ইলেকট্রন যে উপকক্ষে ঘুরছে তার আকৃতি সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে ব্যাখ্যা করা যায় তারপর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মানটা তোমার আবিষ্কারক হচ্ছে যে তোমার জিম্যান সে l এর মান m এর মানের সহ তোমার 0 থেকে +l থেকে -l পর্যন্ত হয়ে থাকে এবং এটা খুব মানে এটার সাহায্যে ইলেকট্রনটি যে উপকক্ষ রয়েছে সেই উপকক্ষটি ত্রিমাত্রিক ভাবে কি রূপে বিন্যস্ত রয়েছে তা জানা যায় আর তারপর ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে উলেনবেক ও গোল্ডস্মিথ এই দুজন মিলে তোমার আবিষ্কার করে এবং এটার মানটা ওই যে বললাম না প্রত্যেকটা মানের জন্য দেখো m এর প্রতিটি মানের জন্য যে -1 0 +1 এই প্রত্যেকটা মানের জন্য তোমার কি হয় +হাফ হয় -হাফ হয় ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি ও দিক এই কোয়ান্টাম সাহায্যে জানা যায় এখন আমি গত 3 ক্লাসে তোমাদেরকে যা পড়িয়েছি জাস্ট পরমাণুর মূল কণিকা তারপরে কোয়ান্টাম সংখ্যা নিয়ে বিশদভাবে আলোচনা করেছি এখানে অলরেডি আমাদের যে সকল ব্যাপারগুলো আছে যে প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি কি ভাবে প্রকাশ করা যায় কোনটাতে কিভাবে ইলেকট্রন মানে প্রবেশ করবে বা কোনটাতে কতটা ইলেকট্রন থাকতে পারবে কোনটার আকৃতি কেমন হবে এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে শোনার জন্য থ্যাংক ইউ তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম